তারপরে আমরা ডায়াগ্রাম অফ প্রিপোজিশন দেখেছি, প্রিপোজিশনের কত প্রকার। এরপরে আমরা কমপ্লেক্স প্রিপোজিশন দেখেছি, যেটা একাধিক প্রিপোজিশন মিলে একা এক ধরনের অর্থ প্রদান করে, যেগুলো অবশ্যই অবশ্যই সবাইকে মুখস্থ করতে হয়। আজকেও ঠিক এরকম। দেখেন, পৃথিবীর কোনো নির্দিষ্ট নিয়ম নেই আয়ত্ত করা। পৃথিবীতে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু আজকের পড়ার নাম কি বাবা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি জিনিস, এটা দিয়ে আমরা যেহেতু এগুলো আমি নিজে প্রায় 1000 খানিক মুখস্থ করেছি, তারপরেও অনেক পরীক্ষায় দেখি কমন পড়ে না, ঠিক আছে? তো ম্যাক্সিমাম গ্রুপ ভার্বের মানে ভার্বের সাথে প্রিপোজিশন আসে, আবার নাউনের সাথেও আসে, অ্যাডজেক্টিভের সাথেও আসে। সেই হিসাবে মোটামুটি 800 থেকে 1000টা গুরুত্বপূর্ণগুলো মুখস্থ করলে আশা করছি হবে। তবে 500 প্রায় 5 শতাধিকের কমে কেউ যদি মুখস্থ না করে গুরুত্বপূর্ণ যেগুলো সর্বদাই ব্যবহার হয়, তাহলে সে ইংরেজি ভালো বুঝবে না। না না যেমন এই শীট দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 350টা আছে। আমার অভিধানে আরবি ইংলিশের সাথে এগুলো আবার করেছি। ইংলিশে এরকম প্রিপোজিশনগুলো কিভাবে আসে, শিলা ব্যবহার হয় কিভাবে, নাউনের সাথে, এসিমের সাথে এবং ভার্বের সাথে অর্থাৎ ফেলের সাথে, সেগুলো আমরা দেখিয়েছি আলহামদুলিল্লাহ। আর ওই অভিধানের নামই হচ্ছে 3 ভাষায় শব্দ গঠনের অভিধান। কিন্তু অবশ্যই অবশ্যই সবাইকেই যা মুখস্থ করতেই হবে। তবে এগুলো বোঝার জন্য কিছু কিছু নিয়ম, অনেকগুলো বই লেখা আছে ঠিকই, কিন্তু আসলে প্রকৃত অর্থে এভাবেই জানতে হবে, উপায় নেই। কিন্তু আমরা সহজে জানার জন্য কিছু চেষ্টা তো করতে পারি। জাকির হোসেন স্যার প্রিপোজিশনের উপরে অনেকগুলো বই লিখেছেন, ঠিক আছে, অসাধারণ সুন্দর হয়েছে। এরকম আর অনেক বই আছে। তো আমরা সেই আলোকে সামান্য কিছু জেনে আমরাও মুখস্থ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই শীটটা সারা জীবন দরকার। এই শীট পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেরিট লিস্টে এসেছি, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে মেরিট লিস্টে এসেছে আলহামদুলিল্লাহ। এই শীটটা পরে আশা করছি আপনারাও পারবেন। তো শীট পড়ার আগে আমরা একটা স্বাভাবিক ধারণা নিচ্ছি। আমি কি লিখেছি বাবা দেখেন তো, পৃথিবীর কোনো নিয়ম নেই এগুলো আয়ত্ত করার জন্য, একমাত্র নিয়ম হচ্ছে মুখস্থ করেই এগুলো আয়ত্ত করতে হবে। তবে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যেতে পারে। বাবা আব্বাজানেরা আমার দিকে তাকান, কি বললাম বাবা? ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যেতে পারে। পৃথিবীতে তো কোনো জিনিস এমনি এমনি হয় না বাবা, এমনি এমনি হয়। যেমন বলে মাথা খাও, মাথা খাও মানে কি? দিব্যি দেওয়া। মাথা খাও মানে দিব্যি দেওয়া, মানে কসম করা। আমরা বিশ্বাস করি মুসলিমেরা যে আল্লাহ ব্যতীত অন্য কারো কসম করলে সেটা শিরক হয়ে যাবে, এটা করা যাবে না। কিন্তু হিন্দুরা কি বলে? হিন্দুদের বিশ্বাস যে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আমি পড়িনি, তবে তাদের বিশ্বাস যে কারো যদি আপনি কসম করেন আর সেই কসম যদি রক্ষা না করেন তাহলে সে মরে যাবে। আমি সমালোচনা করছি না, তারপরেও যদি এই বিশ্বাসটা আপনি সত্যই করেন, আমি সংস্কৃতি ও ইসলামিক সংস্কৃতির স্বরূপ উন্মোচন করছে যে দেখেন আমি একটা প্রবন্ধ লিখছি অলরেডি। তো বিশ্বাসটা কি জিনিস? তাহলে না আপনাকে আমার মেরে ফেলে দেওয়া সহজ। এমন একটা কসম করলাম যেই কসমটা আমি ভঙ্গ করব, আর আপনার মাথা ছুঁয়ে কসম করলাম, তাহলে তো আপনি মারা যাবেন। হিন্দুরা তো বলে আমার মাথা ছুঁয়ে দিব্যি দাও, কসম করো, আমার মাথা ছুঁয়ে বলো, পিতামাতার মাথা ধরে বলে, সন্তানের মাথা ধরে বলে। যদি কসম ভঙ্গ করেন তাহলে কি হবে? সে মারা যাবে। তাহলে শত্রুর মাথায় হাত দিয়ে কসম করলে তো খুবই লাভ,
এটা একটা বুদ্ধি। আসলে বিশ্বাসটা অনেক বড় জিনিস। যাই হোক, তো ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে আমরা কিছু বিশ্বাস অর্জন করতে পারি। এগুলো একেবারে সম্পর্কহীন নয়, তবে ব্যতিক্রমও হয়। এই জন্য পৃথিবীর কোনো নির্দিষ্ট নিয়ম নেই এগুলো মুখস্থ করার জন্য। স্বয়ং অক্সফোর্ড ইউনিভার্সিটিকেও এগুলো, যে অক্সফোর্ড ইউনিভার্সিটির যারা ইংলিশ টিচার, হ্যাঁ, তারাও এগুলো মুখস্থ করেছেন। আমি প্রমাণ সহকারে বলতে পারবো। তাহলে আমরা কিভাবে দেখব? দেখেন বাবা, আমরা জানি ইনটার জন্ম কিভাবে হয়েছে। আমার সাথে একটু কথা বলেন। বড় কোনো জিনিসের মধ্যে বুঝাতে, তাই না? এরকম অনির্দিষ্ট ইনের জন্ম আমরা জানি, কারণ আমরা এরই আগে জন্মসূত্র পড়েছি, তাই না? তাহলে ইনের জন্ম হয়েছে কোনো কিছুর মধ্যে, মধ্যে ভিতরে এ তে অ আছে। মাশাআল্লাহ। তাহলে ইনটা ব্যবহার হতে পারে এমন এমন জায়গায়, যেগুলো জায়গাতে ভিতরে থাকা বুঝাবে। যেমন আবার জানেরা, অ্যাবসর্ব মানে শোষণ করা, একেবারে চুষে নেওয়া। এই যে তাকান আমার দিকে। তাহলে অ্যাবসর্ব হচ্ছে ভার্ব, এখানে ইডি হয়েছে, যার ফলে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভের সাথে আসবে। মূলত ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করা হয়েছে বাক্যে। ইউ আর অ্যাবসর্ব ইন, তুমি একেবারে। এখন অ্যাবসর্ব মানে শোষণ করা, চুষে নেওয়া। তাহলে ইন মানে কি বাবা? মধ্যে, ভিতরে। তাহলে কোনো কিছুর মধ্যে চুষে নেওয়া, ডুবে যাওয়া, একেবারে জ্ঞান অন্বেষণ করা। তাহলে মনোনিবেশ করা। কি করা? মনোনিবেশ করা, একেবারে মনোনিবেশ করা। তাহলে অ্যাবসর্ব ইন মানে কি? অ্যাবসর্ব ইন মানে কি বলেন? মনোনিবেশ করা, একেবারে নিবিষ্ট মনে কোনো কাজ করা। মানে ওই জিনিসটার মধ্যে সে ডুবে পড়েছে। মানে কি বাবা? এটা এখানে কিন্তু কি আসে? মশগুল ফি আসে। মানে শাগালা ইয়াশগুলু, মশগুল বলেন না বাবা? মশগুল বাংলা শব্দ নয়, এটা আরবি শব্দ। হ্যাঁ, তাহলে এই যে মশগুল বলিয়া না, মশগুলুন মাফউলুনের ওজনে শাগালা ইয়াশগুলু, ঠিক আছে? তাহলে হি ইজ অ্যাবসর্বড ইন স্টাডিজ। তাহলে অ্যাবসর্ব ইন মানে কি? একেবারে মনোনিবেশ করলো, ডুবে গেল, চুষে খাচ্ছে এমন ভাব। স্টাডিজ অধ্যয়ন, তার মানে সে অধ্যয়নে ডুবে পড়েছে, সে অধ্যয়নে নিমগ্ন হয়েছে, সে লেখাপড়ায় একেবারে মনোযোগী হয়েছে, তার মনটাকে ডুবিয়ে দিয়েছে, সে জ্ঞানটাকে চুষে চুষে খাচ্ছে। এরকম চিন্তা ভাবনা করে আমরা বুঝতে পারি। কিন্তু আপনি এভাবে বোঝেন আর না বোঝেন, আরবি ভাষাতে নয়, ইংরেজি ভাষাতে জন্ম হয়েছে। অ্যাবসর্ব মানে শোষণ করা, কিন্তু যখনই অ্যাবসর্ব ইন আসবে, তখন আর চুষে খাওয়া বা শোষণ করা বুঝাবে না। তখন কোনো জিনিসের মধ্যে মনটা দেওয়া, একেবারে নিবিড় মনোনিবেশ করা, ডুবে যাওয়া, ব্যস্ত থাকা বুঝাবে। তাহলে কত পার্থক্য রাত আর দিন। এই জন্য দেখেন বাবা, আপনারা জানেন প্রিপজিশন মানে তো নাউনের পূর্বে অবস্থান, কিন্তু এগুলো নাউনের পূর্বে আসুক আর পরে আসুক সেটা প্রশ্ন নয়, কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো পরে আসে। কোথায় আসে? নাউন, ভার্ব বা অ্যাডজেক্টিভের পরে আসে। এতদিন ধরে আমরা কি জানলাম? সর্বদাই প্রিপজিশন নাউনের আগে এসেছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি হচ্ছে বাবা? ভার্ব বা অ্যাডজেক্টিভের পরে আসে। যত ধরনের প্রিপজিশন আছে, অনেক ধরনের প্রিপজিশন ব্যবহার হতে পারে। আমরা জানি আফটার মানে কি বাবা? আফটার বলেন, আফটার। আফটার মানে পরে। আফটার ইট, আফটার দ্যাট, আফটার আওয়ার্স, আফটার 3 আওয়ার্স, হ্যাঁ, আফটার বেল, এরকমভাবে আমরা বলতে পারি আফটার। তো আফটার মি, আমার পরে। কিন্তু এই যে আফটার পিছনেও বুঝায়। কিন্তু কাপা জানেরা দেখেন তো এখন কি হয়ে গেল? লুক আফটার,
মানে দেখাশোনা করা, লুক আফটার মানে কি দেখাশোনা করা। তাহলে আফটার মানে এখন কি হবে, কোনো বিশেষ জিনিসকে বিশেষায়িত করা যদি ভার্বের পরে আসে, বা কোনো এখন লুক মানে যদি বাবা দেখা, লুক মানে তাকানো, আর আফটার মানে বিশেষ, তাহলে বিশেষভাবে তাকানো, বিশেষভাবে দৃষ্টি দেওয়া মানে কি কাউকে দেখাশোনা করা, মানুষ করা, লালন পালন করা। দেখেছেন? আবার আফটার দিয়ে আর কি আছে, লুক আফটার, তারপরে হ্যাঙ্গার আফটার, লালায়িত, হ্যাঙ্গার আফটার। হ্যাঙ্গার মানে কি বাবা, ক্ষুধা না? তাহলে আফটার মানে কি ক্ষুধার পরেও আবার বিশেষ ক্ষুধা, তার মানে কি লোভ, লালসা, কামনা, তাই না বাবা? তাহলে হ্যাঙ্গার আফটার মানে লালায়িত হওয়া, কোনো জিনিসের প্রতি বিশেষভাবে লুলুপ দৃষ্টি দেওয়া বা লোভ করা বা কামনা করা, একেবারে গ্রিডি।